ওয়েলকাম টু 5 মিনিট মেডিকেল চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। 42তম বিসিএসের প্রিপারেশনের জন্য সবাই উঠে পড়ে লেগেছেন। এর মধ্যে অনেকেই মেডিকেল পার্ট, অনেকে আবার জেনারেল পার্ট, কে কোনটা আগে পড়বেন কে কোনটা পড়বেন এই নিয়ে খুব তাড়াহুড়া শুরু করে দিয়েছেন। আসলে সিস্টেমিক ওয়েতে খুব অল্প পড়েও অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। এই দিক থেকে আপনারা সর্বপ্রথম আমার মনে হয় যে জেনারেল পার্ট না পড়ে মেডিকেল পার্টকে প্রথমে গুরুত্ব দিয়ে পড়া উচিত, কারণ এই পার্টটার সাথে আপনি অলরেডি লাইফের একটা দীর্ঘ সময়ের সাথে আপনি জড়িয়েছিলেন, সুতরাং এটা খুব অল্প পরেই আপনি প্রিপারেশন নিতে পারবেন। এটার জন্য ম্যাক্সিমাম আপনি 20 থেকে 25 দিন সময় দিলে আপনার জন্য যথেষ্ট, আর বাকি প্রায় 2 মাস সময় আপনি জেনারেলের পিছনে ব্যয় করুন। এর পাশাপাশি 2-3টা ট্রিক্স আছে যেটা এক্সাম হলে গিয়ে আপনি ফার্স্ট ফেস করবেন। সেই ট্রিক্সগুলোকে যদি আগে থেকেই আপনি ওরিয়েন্টেড না থাকেন তাহলে খুবই ডিফিকাল্ট আপনার জন্য সেই প্রিপারেশনটা নেওয়া। সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে এক্সামে কীভাবে ওএমআর ফিল আপ করতে হয়, সিঙ্গেল বেসড অ্যান্সারগুলো, এই সিঙ্গেল বেসড অ্যান্সারগুলো ফিল আপ করার প্র্যাকটিস করা। আপনি কীভাবে 2 ঘন্টায় আপনি 200 এমসিকিউ ফিল আপ করবেন, এটার প্র্যাকটিস করাটা সবচেয়ে জরুরি। প্লাস আপনি যে যতগুলো বই বা এমসিকিউ এর যতগুলো শিট আপনি দেখছেন সবগুলোতে এমসিকিউ কিন্তু ABCD নিচে নিচে লেখা থাকে, কিন্তু গত বিসিএস এক্সামের এক্সপিরিয়েন্সে দেখা যায় সেখানে ABCDগুলো পাশাপাশি লেখা থাকে, সুতরাং সেটা খুবই মানে দৃষ্টিকটুও বলা চলে এবং আপনার জন্য অ্যান্সার করা খুব ডিফিকাল্ট একটা জব মনে হয়। সুতরাং সেই দিক থেকে আপনার এই প্র্যাকটিসটাও করে রাখা উচিত যে ABCD পাশাপাশি থাকলে আমাকে সেটার চোখে কীরকম লাগবে এবং অ্যান্সার করাটা কীভাবে সহজ হবে সেটার প্র্যাকটিস করা। আর থার্ড আরেকটা পয়েন্ট হলো যে আপনি যে এমসিকিউগুলো ফিল আপ করবেন, এমসিকিউতে এমনিতে বেশিরভাগ বইয়ের মধ্যে দেখবেন এমসিকিউগুলো অনেক সরল উক্তিতে দেওয়া থাকে, যেমন নিচের এটা কোনটি সত্যি, নিচের ওটা কোনটি সত্যি, কিন্তু বিসিএস পরীক্ষায় এত সহজভাবে বা এত সরল অঙ্কে সরল ভাষায় সেখানে এমসিকিউগুলো দেওয়া থাকে না। সেখানে এমসিকিউগুলো একটু জটিল করে দেওয়া থাকে, যেমন এটা কেন নয়, ওটা কেন, ওটার জন্য কোনটা কেন ফলস, এরকম কিছু মানে ঘুরিয়ে কথা বলা থাকে। ঘুরিয়ে কথা বলার জন্য আপনার এমসিকিউগুলো আপনি এক সেন্সে চিন্তা করছেন কিন্তু অ্যান্সারটা পুরাটা তার উল্টা হবে। সুতরাং এই কেন নয়, ফলস, তারপর কোন স্টেটমেন্টটি নট ট্রু, এরকম ল্যাঙ্গুয়েজগুলোকে যদি আপনি ভালো করে একটু ওরিয়েন্টেড হয়ে থাকেন যেগুলো কীভাবে ফিল আপ করতে হয়, তাহলে দেখা যাবে আপনার জন্য ভালো প্রিপারেশন হবে। এই 2-3টা ওয়ে আপনাকে খেয়াল করে আপনাকে পড়া আগাতে হবে। আজকে আমরা মেডিকেল পার্টের মেডিসিন পোর্শন দেখব, যে মেডিসিনে কোন কোন পোর্শন থেকে কোয়েশ্চেনগুলো এসেছিল এবং কোন কোয়েশ্চেনগুলো এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব শর্টে বলবো, আপনারা মোটামুটি সবাই ওরিয়েন্টেড, তাই জাস্ট আমাদের একটু ওরিয়েন্টেশনের জন্য আমি বলে দিচ্ছি। আমি ডক্টর সাইদ সুজন 5 মিনিট মেডিকেলের পক্ষ থেকে শুরু করছি। মেডিসিন পোর্শনের জন্য আমরা কনসাইজ ওয়েতে চেষ্টা করব। এখানে আমরা 2টা রিকমেন্ডেড বই আছে, আপনারা যারা ডেভিডসন পড়তে পারেন তাদের জন্য সবচেয়ে ভালো, বা যারা আগে পড়ে রেখেছেন। এবং ABM আবদুল্লাহ স্যারের ক্লিনিক্যাল ম্যানুয়াল যে বইটা আছে ক্লিনিক্যাল মেডিসিনের, এই বইটাও আপনারা পড়তে পারেন। এই বইটাও খুব সুন্দর করে সব ছোট ছোট কোয়েশ্চেন অ্যান্সার আকারে দেওয়া আছে। এর পাশাপাশি আপনারা বাজারে যে প্রচলিত গাইডগুলো আছে বা বিসিএসের জন্য স্পেশালি যেসব গাইডগুলো তৈরি করা হয়েছে আপনারা ওইগুলোরও হেল্প নিতে পারেন। থিওরিটিক্যাল পড়াগুলো তো মোটামুটি সব বইয়ে খুবই কাছাকাছি দেওয়া আছে, অনেক বই হয়তো একটু ভাস্ট, অনেক বই হয়তো একটু ছোট করে দেওয়া আছে, কিন্তু এমসিকিউগুলো যে আমি যেই ওয়েতে বললাম এই ওয়েতে আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমরা যদি 39 BCS এবং 42nd BCSকে পাশাপাশি কম্পেয়ার করে দেখি, যেমন কার্ডিওলজি পোর্শন থেকে 39 BCSে অ্যাকিউট MI, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট ফেইলিউর, অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন, কার্ডিওজেনিক শক, মোস্ট ইম্পর্ট্যান্ট যেসব টপিকগুলো আছে সবগুলো থেকেই কোয়েশ্চেন চলে আসছে। সো 42nd BCS আপনারা মেডিকেল পোর্শনের প্রিপারেশনগুলো আপনারা এরকম এক একটা সিস্টেম ওয়াইজ, সেই সিস্টেমে সবচেয়ে কমন যেসব ইমার্জেন্সিগুলো আছে এবং কমন যে ডিজিজগুলো আছে সেই ডিজিজ এবং কমন সিনারিওগুলোর মধ্যে আপনারা ইম্পর্টেন্ট 2-1টা কজোলজি, ইম্পর্টেন্ট 2-1টা রিস্ক ফ্যাক্টর এবং ইম্পর্টেন্ট 2-1টা ক্লিনিক্যাল ফিচার, মোটামুটি এই পর্যন্তই কোয়েশ্চেন আসে। ইনভেস্টিগেশন স্পেসিফিক 2-1টা, যেমন ইসকেমিক হার্ট ডিজিজের ট্রোপোনিন, এরকম স্পেসিফিক 2-1টা ইনভেস্টিগেশন আছে, সেগুলো হয়তো জানতে হবে। ট্রিটমেন্ট তেমন আসেই না, বাকি এই রিস্ক ফ্যাক্টর, কজ অথবা ক্লিনিক্যাল ফিচার এর মধ্যে থেকেই থাকে কোয়েশ্চেনগুলো। সো 42nd BCSে এই ইসকেমিক হার্ট ডিজিজের যেসব রিস্ক ফ্যাক্টরগুলো আছে বা ইসকেমিক হার্ট ডিজিজের ক্লাসিফিকেশন, অ্যানজাইনা কী কী টাইপ আছে, এরকম থেকে কোয়েশ্চেন আসতে পারে। হাইপার টেনশনেও সেম। হাইপার টেনশনে এক্সট্রা একটু জানতে হবে যে অ্যান্টি হাইপারটেনসিভের 2-1টা এক্সাম্পল জানতে হবে, অথবা প্রেগনেন্সিতে কোন অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করা হয়, এরকম কিছু কোয়েশ্চেন জানতে হবে।
রিউমেটিক ফিভারের মধ্যে জোন্স ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট, কোন অর্গানিজম থেকে হয় স্ট্রেপ্টোকক্কাস, এটা থেকেও খুব ইম্পর্টেন্ট। কনজেনিটাল হার্ট ডিজিজের সায়ানোটিক অ্যাসায়ানোটিকের ভাগটা খুব ইম্পর্টেন্ট। হার্ট ফেলিওরের লেফট হার্ট ফেলিওর রাইট হার্ট ফেলিওরের যে ডিফারেন্সটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজ, লাস্ট এক্সামে যেহেতু খুব আনকমন একটা কজ আসছিল, এবার কমন কজ থেকেও একটা আসতে পারে। সো এই ইয়াগুলো একটু আপনাদের দেখে নিতে হবে কার্ডিওলজি থেকে। রেসপিরেটরি থেকে আসছিল, টিউবারকুলোসিস থেকেই মেনলি 2-3টা কোয়েশ্চেন আসছিল। একটা হলো এনটিটিভির একটা সাইড ইফেক্ট আসছিল, টিউবারকুলোসিসের গন ফোকাস, গন কমপ্লেক্স, এসব থেকে কোয়েশ্চেন এসেছিল, এবং স্টেরয়েডের ইকুইভ্যালেন্সগুলো ছিল যে কোনটা কত মিলিগ্রামের ইকুইভ্যালেন্ট, এরকম কোয়েশ্চেনগুলো এসেছিল। সো রেসপিরেটরি সিস্টেমের মোস্ট কমন কোয়েশ্চেনগুলো যেমন নিউমোনিয়া কি, নিউমোনিয়ার কজ কি, তারপরে প্লুরাল ইফিউশনের কজ কি, এক্সুডেটিভ ট্রান্সুডেটিভ কোনগুলো, কোভিড-19 ডিজিজ নিয়ে সব কিছুই আসতে পারে। এর যে ক্লিনিক্যাল ফেজের ইনভেস্টিগেশন সব কিছুই, এখন যেহেতু এই প্যান্ডেমিক চলছে, সো এটা থেকে কোনো কিছুই মিস করা যাবে না। ব্রঙ্কিয়াল অ্যাজমার সব কিছুই রিস্ক ফ্যাক্টর আসতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমার ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল ফেজার যা যা আছে সব কিছুই ভালো করে জানতে হবে। পালমোনারি টিবির A to Z, পালমোনারি টিবির A to Z সব কিছুই জানতে হবে, এটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন রেনাল থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো, ইম্পর্টেন্ট মোস্ট অফ দ্য কোয়েশ্চেনই চলে এসেছিলো। নেফ্রোটিক সিনড্রোম, জেনারেলাইজড ইডিমা, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনাল ফেইলিওর ইন মাল্টিপল মাইলোমা, এই টপিকগুলো এসেছিলো। সো যেসব টপিকগুলো 42nd BCS-এ আসতে পারে সেটার মধ্যে হেমাচুরিয়া কি কজ, পেইনফুল, পেইনলেস, বা গ্লোমেরুলার বা ইউরোলজিক্যাল কজ এভাবে আসতে পারে। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্লিনিক্যাল ফেসার, নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে কী কী বায়োকেমিক্যাল ফেসার পাওয়া যায়, ক্লিনিক্যাল ফেসার কী পাওয়া যায়, অ্যাকিউট রেনাল ফেলিউরের কজ আসতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিউরের ক্ষেত্রে কী কী ম্যানেজমেন্ট দেওয়া হয় সেটা আসতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিউরের ক্ষেত্রে কী কী ক্লিনিক্যাল ফাইন্ডিংস পাওয়া যায়, রেনাল ফেলিউরে কখন ডায়ালাইসিস দিতে হয়, প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট। তারপরে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকেও আসতে পারে, বা অটোসোমাল ডোমিনেন্ট যেটাকে বলা হয়, সেখান থেকে যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, যে এটার কী কী ক্রাইটেরিয়া আছে বা এর কী কী ক্লিনিক্যাল ফেসার আছে, অটোসোমাল ডোমিনেন্টের মধ্যে আর কী কী এক্সাম্পল আছে, এরকম কোয়েশ্চেন আসতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও সেম, এর যেসব রিস্ক ফ্যাক্টরগুলো আছে, কোন কোন অর্গানিজম দিয়ে মোস্ট কমনলি হয়, অথবা এর কী কী ক্লিনিক্যাল ফেচার আছে, এই টপিকগুলোই মোস্ট কমনলি ঘুরে ফিরে আসে। দেন ডার্মাটোলজি থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো পরীক্ষায় লাস্ট এক্সামে এসেছিলো সেটা হলো অ্যাটোপিক ডার্মাটাইটিস। অ্যাটোপিক ডার্মাটাইটিসের ফেচার এসেছিল, স্ক্যাবিসের ট্রিটমেন্ট এসেছিল। সো 42nd BCS-এ যেসব এমার্জেন্সি বা কমন ডিজিজ আছে স্কিনের মধ্যে, যেমন এক্সিমার ক্লাসিফিকেশন থেকে আসতে পারে, সোরিয়াসিসের যেসব সাইনগুলো আছে, সোরিয়াসিসের ক্লিনিক্যাল ফেচার থেকে আসতে পারে, স্ক্যাবিসের ক্ষেত্রে কোন ধরনের লেশন পাওয়া যায়, স্ক্যাবিস কোন ধরনের অর্গানিজম, অথবা স্ক্যাবিস যে ডিজিজ ম্যানিফেস্টেশনগুলো কোন কোন সাইডে, সার্কেল অফ হেব্রার সাইডগুলো একটু আসতে পারে। ডার্মাটোফাইটোসিস বা টিনিয়াসিস থেকে আসতে পারে, কোন কী কী অর্গানিজম আছে, তার কী কী ক্লিনিক্যাল ফেচার থাকে, এটাকে কেন রাউন্ড ওয়ার্ম বলা হয়, এরকম নামগুলো আসতে পারে। যেমন একনি খুব কমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, বিশেষ করে এর অর্গানিজম, প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফেসার। লেগ আলসারের কী কী কজ আছে, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এই টপিকগুলোকে আপনাকে ভালো করে একটু দেখে নিতে হবে। দেন নিউরোলজি থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল, ভার্টাইগোর কজ, আপার মোটর নিউরন লেশন, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, কার্পাল টানেল সিনড্রোম, এগুলো এসেছিল। সো এরকমই পাশাপাশি ডিমেনশিয়া, ডেলিরিয়ামের কজ খুব ইম্পর্টেন্ট। জেন টোসিসের কজ, আপার মোটর ভার্সাস লোয়ার মোটরের কী কী ডিফারেন্স আছে, স্ট্রোকের কী কী রিস্ক ফ্যাক্টর আছে, বা স্ট্রোকের কী কী ক্লিনিক্যাল ফেচার আছে, স্ট্রোকের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, সেরেবেলার লেশনের কী কী সাইন হয়, তারপরে মেনিনজাইটিসের কী কী কজ, নিওনেটাল মেনিনজাইটিসের কী কজ, এরকম কোয়েশ্চেন আসতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে নার্ভ লেশনের ক্ষেত্রে যেসব ফেচারগুলো পাওয়া যায় একদম উপর থেকে নিচ পর্যন্ত, যেমন লং থোরাসিক নার্ভ ইঞ্জুরি হলে উইঙ্গিং অফ স্ক্যাপুলা হয়, তারপর ব্র্যাকিয়াল প্লেক্সাসের আপার পার্টে ইঞ্জুরি হলে আর্পস পলসি হয়, লোয়ার পার্ট ইঞ্জুরি হলে ক্লাম্পকিস পলসি হয়, অথবা স্পেসিফিক একটা নার্ভ ইঞ্জুরির ক্ষেত্রে কোন ধরনের ফেচার হয়, এরকম কোয়েশ্চেনগুলো এক্সামে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। দেন সাইকিয়াট্রি থেকে কোয়েশ্চেন অ্যাংজাইটি ডিসঅর্ডার শুধু এসেছিলো, মানে এর সাথে কী কী মিমিক করে, কিন্তু এছাড়াও 42nd BCS-এ খুব ইম্পর্টেন্ট সিজোফ্রেনিয়ার ABCD ক্যারেক্টারিস্টিক্সগুলো আসতে পারে, বা নেগেটিভ সিমটমগুলো থেকে আসতে পারে, অ্যান্টিসাইকোটিক ড্রাগের নাম থেকে আসতে পারে। ডিপ্রেশনও সেম, ডিপ্রেশনের ক্লিনিক্যাল ফেচার, ডিপ্রেশনের ক্ষেত্রে যে অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করা হয় যে কোনো একটা, বা তার সাইড ইফেক্টগুলো আসতে পারে। দেন সাবস্টেন্স অ্যাবিউজ আসতে পারে, সাবস্টেন্স অ্যাবিউজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে অলরেডি বলা হয়ে গেছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে কোয়েশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট।
দেন পেডিয়াট্রিক্স থেকে এরিথ্রোব্লাস্টোসিল ফিটালিস এসেছিল। এছাড়া এখন আসার মতো পসিবিলিটি ভিটামিন ডেফিসিয়েন্সিগুলো, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, কোয়ারশিওরকর ম্যারাসমাসের ডিফারেন্স আসতে পারে, রিকেটস থেকে আসতে পারে, বা এর এক্স রে ফাইন্ডিংস খুব ইম্পর্টেন্ট, স্কারভির ক্লিনিক্যাল ফিচার, ডায়রিয়ার যেসব কজগুলো আছে বা ডিহাইড্রেশনের যেসব ফিচারগুলো আছে, মাইল্ড মডারেট সিভিয়ার হলে যেসব ফিচারগুলো, এগুলো থেকেও কোয়েশ্চেন আসতে পারে। ইপিআই শিডিউলের ভ্যাকসিনগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং ইপিআই শিডিউলের ক্ষেত্রে কোনটা লাইভ ভ্যাকসিন, কোনটা কিল্ড ভ্যাকসিন, এই কোয়েশ্চেনগুলো আসে। নিওনেটাল কন্ডিশনগুলো আসতে পারে, যে নিওনেটাল জন্ডিস, নিওনেটাল কনভালশন অথবা নিওনেটাল সেপসিসের কি ক্লিনিক্যাল ফেজের, এরকম কোয়েশ্চেনও আসতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনারা সিলেবাসে যেসব টপিকগুলো দেখেছেন এর বাইরেও কিন্তু কোয়েশ্চেন আসে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এর বাইরে একদম কাছাকাছি, যেমন বেজাল সেল কার্সিনোমা লাস্ট এক্সামে এসেছিল, কিন্তু আপনি ইয়াতে খুঁজে দেখেন এই বেজাল সেল কার্সিনোমা টপিক কিন্তু তেমনভাবে কোনো লেখা নেই। সো এরকম কিছু আসতে পারে যেগুলো আসলে হুবহু বইতে না, সিলেবাসে নাও থাকতে পারে, কিন্তু কমন কন্ডিশন চলে আসে। দেন আদার্সের মধ্যে আরএস ইনকম্প্যাটিবিলিটি, ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, এক্স লিঙ্ক ডিজিজ, বেজাল সেল কার্সিনোমা, ফাইব্রাডেনোমা ব্রেস্ট, এগুলো থেকে মানে কমন সিনারিও থেকে আসতে পারে। এরকম পয়জনিং, জিআইটি, এন্ডোক্রাইন, লিভার, মাস্কুলোস্কেলেটাল, এগুলো সব ডিজিজ থেকেও খুব বেশি কোয়েশ্চেন আসে নাই, এসব থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আপনারা একটু কমন যে সিনারিওগুলো আছে বা সিলেবাসে যে টপিকগুলো আছে, অবশ্যই সেই জিনিসগুলো যেন আপনার সিলেবাসের মধ্যে, মানে টপিকগুলো যেন অ্যাটলিস্ট একবার করে দেখা হয়। যেমন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারের মধ্যে থেকে আর্থ্রাইটিস, মনো আর্থ্রাইটিস কোনটা, অলিগো আর্থ্রাইটিস কোনটা, পলি আর্থ্রাইটিসের কজ কোনগুলো, আর এফেক্টর কোথায় পাওয়া যায়, বা কমন যেসব ডিজিজগুলো আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এইসব জিনিস টপিকগুলো পড়া থাকতেই হবে। পয়জনিংয়ের মধ্যে যেমন ওপিসি পয়জনিং আপনাকে খুব ভালো করেই জানতে হবে। তারপরে জিআইটি ডিসঅর্ডারটা খুব ভালো করে, কমন যেসব সিনারিওগুলো, পেপটিক আলসার, কার্সিনোমা, স্টোমাক, এইসব সিনারিওগুলো অবশ্যই জানতে হবে। এন্ডোক্রাইনে যেমন ডায়াবেটিসের সব কিছু জানতে হবে। লিভার ডিজিজের মধ্যে জন্ডিসের যত ক্রাইটেরিয়া, ক্লিনিক্যাল ফেজার আছে, এগুলো সব কিছুই জানতে হবে। সো সিলেবাস ধরে ধরে আপনি যদি পড়েন, প্লাস পাশাপাশি একটা যে কোনো একটা বইয়ের হেল্প নিয়ে যদি আপনি বসেন এবং এই টপিকগুলোকে, কমন সিনারিওগুলো আপনারা অনেক বেশি আসলে এখন পড়ার সময়ও নাই, বা অনেক বেশি আপনি কভারও করার আপনার পক্ষে সম্ভব না। আপনার এই মেডিসিন পোর্শনে সব মিলায় হয়তো 5-7টা কোয়েশ্চেন থাকতে পারে। 5-7টা কোয়েশ্চেন বা 10টা কোয়েশ্চেন বা 20টা কোয়েশ্চেন বা 25টা কোয়েশ্চেন, যত দূরেই আসুক, এই কোয়েশ্চেনগুলো অনেক সময় হয় প্যাথোলজির কোয়েশ্চেনের সাথে, যেমন সিস্টেমিক প্যাথোলজির কোনটা মেডিসিন, কোনটা আসলে যে প্যাথোলজির, এটা আলাদা করা ডিফিকাল্ট হয়ে যায়। আপনারা সিলেবাসে একটু খেয়াল করবেন যে মেডিসিনের মধ্যেও দেখবেন কতগুলো ইনফেকশনের নাম দেওয়া আছে, আবার প্যাথোলজির মধ্যেও কতগুলো ইনফেকশন দেওয়া আছে, এখন আপনি অনেক সময় আলাদা করা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই ডিফিকাল্ট মানে গ্রে জোনে যেইগুলো আছে, এই গ্রে জোনগুলো আপনাকে সবভাবেই সলভ করে নিতে হবে। তবে আজকে যে টপিকগুলো বললাম, এগুলো মেডিসিনের জন্য খুবই স্পেশাল বা স্পেসিফিক, যেগুলো থেকে মানে কোয়েশ্চেন খুবই পসিবিলিটি আছে কোয়েশ্চেন আসার মতো। সো আপনার এই টপিকগুলোকে অবশ্যই ভালো করে সলভ করবেন, এবং কারো যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। সবাই ভালো থাকবেন, এবং প্রিপারেশনের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম, এগুলোকে অবশ্যই মাথায় রাখবেন। বিশেষ করে এমসিকিউ এর স্টিমগুলো যদি পাশাপাশি থাকে, আপনাকে কিভাবে ফিল আপ করতে হবে, তারপরে যেই কোয়েশ্চেনটা থাকে, কোয়েশ্চেনের মধ্যে নট, ফলস, এইসব ট্রিক্সগুলো যেখানে দেওয়া আছে, সেগুলোকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। প্লাস পাশাপাশি ওএমআরে আপনাকে রেগুলার খুব র্যাপিডলি ফিল আপ করার যে দক্ষতা, এটাও আপনাকে অর্জন করতে হবে। এই 3টা জিনিসই দেখা গেল আপনাকে প্রিপারেশনের 50% কভার করিয়ে দেবে। ফুল মেডিসিন অ্যান্ড নন জেনারেল পোর্শন প্রিপারেশন নিয়ে আপনি যেই বেনিফিট পাবেন, এই 3টা জিনিসকে প্র্যাকটিস করে আপনি তার ইকুয়াল বেনিফিট পাবেন। কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্কও সমানভাবে আছে, আপনি কোনো কারণে একটা কোয়েশ্চেনের নাম্বার ভুল করলে ওটার জন্য কিন্তু আপনাকে 2টা মাসুল দিতে হবে। সেই দিক থেকে অবশ্যই সবাই ভালো করে মনোযোগ দিয়ে প্রিপারেশন নেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।